বিশেষ করে বিজেপি সরকার যেখানে যেখানে আছে সেখানে বেশি বাংলা ভাষী মানে বাংলাদেশী, আরো বিশেষ করে বাংলাভাষী মানুষের নাম যদি মুসলমান নাম হয় তাহলে তার 7 পুরুষ ধরে এখানে বাস করেন, বহরমপুরে হোক আর যেখানেই হোক না কেন, নদিয়াতে হোক, কিন্তু তিনি কাজ করছেন নানান কারণে দিল্লিতে। যে আপনি বাংলা ভাষার কথা বলছেন, নাম কি শামসুল হক বা কিছু একটা, বিশেষ করে যদি মুসলমান হয়, না হলে বাংলা ভাষী হলেও তাই, তাকে বাংলাদেশি চিহ্নিত করে, তাকে বিদেশি চিহ্নিত করে হ্যারাস করা হচ্ছে। এই স্কোপটা কোনো মতেই দেওয়া যাবে না। যদি নথি হয় ভিত্তি আমার নাগরিকত্বের, তাহলে যে যত গরিব তার তত নথি কম, অথবা নথি থাকলেও ডায়মন্ড হারবার লোকটা ভাসতে ভাসতে বহরমপুরে চলে গেছেন, বহরমপুর থেকে ভাসতে ভাসতে মধ্যপ্রদেশ গেছেন, সেখান থেকে ভাসতে ভাসতে বর্ধমানে এসছেন, কতবার কত ঘুরতে ঘুরতে চালের পাতা নথি কার কাছে কি থাকবে? আর যে জমিহীন তার কাছে থাকবেই বা কেন? ফলে যত গরিব তার তত নথির যোগ কম, শক্তি কম, অতএব তার কাছে বিপদটা অনেক বেশি। এটা কখনো মেনে নেওয়া যায় না। ফলে তোমরা কেড়ে নিলে, নিয়ে এবারে লিমিটেড অংশের জন্য বললে অ্যাপ্লাই করতে পারবে, এবং সেটাও এমন শর্ত দিলে তাহলে যেই অ্যাপ্লাই করবে প্রথমত তাকে মানতে হবে সে অবৈধ অনুপ্রবেশকারী। সেই কারণেই 2019-এর আইন কার্যকরী হওয়ার আগে পর্যন্ত সে বৈধ নয়। আচ্ছা বেশ, আইন কার্যকরী হলো, তাহলে আপনি অবৈধ না যদি আপনি হিন্দু হন, কি আপনি যদি বৌদ্ধ হন, যদি আপনি খ্রিস্টান হন ইত্যাদি। যদি আপনি আফগানিস্তানের লোক হন, পাকিস্তানের লোক হন, বাংলাদেশের লোক হন, আপনি নেপালের লোক না নাকি বাংলাদেশের লোক, আপনাকে প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশের নাগরিক। তাহলে অন্য দেশের নাগরিকত্বের কাগজ আপনাকে থাকতে হবে, তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি নিপীড়নের কারণে এসেছেন, আপনাকে প্রমাণ করতে হবে। যখন নিপীড়িত হয়ে আপনি পালাচ্ছেন, তখন আপনি বলবেন দাঁড়া বাবা পালাস না, আগে একটা কাগজ লিখে দে যে আমি নিপীড়িত হচ্ছি। এসব বোগাস বস্তা পচা কথার ভিত্তিতে 2019 নাগরিকত্বের কোনো আইন নয়। আসামের সরকার এখনো বলছে ওটা কোর্টের বিচারাধীন, এখন এইভাবে করা যাবে না। বিজেপি আবার এখানে বলছে না আমরা এখনই করে দিচ্ছি, তৃণমূল বলছে না কিচ্ছু করার দরকার নেই, সব ঠিক আছে। এগুলো সব বোগাস কথা। কোনোভাবেই নাগরিকত্বের কোনো আইন 2019 নয়। নাগরিকত্বর প্রসঙ্গটাকে এমন ভাবে গত কয়েকটা বছরে জটিলতার মধ্যে ফেলা হচ্ছে, যার মধ্য দিয়ে কার্যত বাংলার মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চলছে। এটা চলতে পারে না। আমি আবেদন করব, নথি জোগাড় করব 3 পুরুষ আগেকার, 2 পুরুষ আগেকার, 4 পুরুষ আগেকার, যেটা বাস্তবে প্রায় সম্ভব না বহু লোকের ক্ষেত্রে, বিশেষ করে যে যত গরিব তার কাছে নথির শক্তি তত কম। তাহলে 1948 সালের 19শে জুলাইয়ের আগে যারা একরকম, পরে যারা, তাদের নাগরিকত্ব উইল বি ইন কোয়েশ্চেন, এবং আমাকে আবেদন করে করে দরজায় দরজায় ঘুরতে হবে, এটা বাস্তবে সম্ভব নয়। এটা বেঠিক। আমাদের নাগরিকত্ব নিয়ে কখনো কোনোদিন কোনো সমস্যা ছিল না। মানুষ নাগরিক, ভোট দেয়, জীবিকা করে, জমি জায়গা আছে, 5, 10, 20, 50 বছর ধরে বসবাস করে, বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছে, অ্যাজ গুড অ্যাজ 8-10 জন, কোনো ফারাক কিছু নেই। আমাদের স্বাধীনতার সময় যখন দেশভাগ হয় তখন উদ্বাস্তু স্রোত যেভাবে হয়েছে, এবং তখন আমাদের জাতীয় নেতারা খুব মনের সঙ্গে এই কথাটা বলেছিলেন যে যখনই প্রয়োজন হবে পুনর্বাসনের দায়িত্ব আমরা নেব। ইজ দ্য কোয়েশ্চেন অফ দি স্টেট। কারণ কেউ বাস্তুহারা হয়েছেন তার নিজের জন্য নয়। ফলে নাগরিকত্বের কোনো কোয়েশ্চেন ছিল না, এ নিয়ে কোনো সংশয় ছিল না। এই সমস্যাটা জটিলতা হলো 2003 সালে। 2003 সালে তখন এনডিএ সরকার, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী। সেই সময় 2003 সালের যে আইনটা হলো, আইনটা বিপজ্জনক আইন, এবং এই আইনের বিরুদ্ধে তৎকালীন সময় পার্লামেন্টের মধ্যে বাইরে, যেমন বামপন্থী নেতারা, কংগ্রেসের নেতারা, বিভিন্ন সংগঠনের নেতারা, উদ্বাস্তুদের সংগঠন, মতুয়াদের নানান সংগঠন ধারাবাহিক লড়াই আন্দোলন করেছেন। তার পরিপ্রেক্ষিতে 2019 সালে কার্যত মানুষকে ঠকানোর একটা ব্যবস্থা বিজেপির গভর্নমেন্ট করেছে। আমরা নাগরিকত্ব দিচ্ছি এই কথাটা বলে, যেটা আসলে ঠকানো, যেটা একটা গোজামিল দিয়ে চলার চেষ্টা করা। কেন আমরা 2003 আপত্তি করছি? আমাদের বেসিকটা হচ্ছে 1955 আইন। সেই আইনের পরে এই 2003 এসে 3টে বিশেষ গন্ডগোল হলো। 3টে। 2(1)(b) ধারা, তাতে বলা হলো যে যথাযথ নথিপত্র ঠিক মতো, আমি নথিপত্রের কথা পরে আসছি, সেইটা ছাড়া যারা এসেছেন তারা ইলিগাল, বেআইনি অনুপ্রবেশকারী। তাহলে বেআইনি অনুপ্রবেশকারী হলে তার তো আইনতভাবে দরখাস্ত করার অধিকার থাকলো না। এটা এর চাইতে বড় দাগিয়ে দেওয়া কখনো হয়নি যা এখানে হয়েছে। 2(3)(a)
জন্মসূত্রে নাগরিকত্বের যে অধিকার এবং সুযোগ ছিল, আগে খানিকটা কেটে গেল, 2003-এর এই আইনে কার্যত জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার এবং সুযোগটাকে বরবাদ করে দেওয়া হলো। তাহলে আপনি জন্মসূত্রে নাগরিক হতে পারবেন না, এবং তার মানে এখানে মানুষ যে জন্মাচ্ছে যদি এইভাবে ঠিক মতো দেখা যায় তাহলে বেনাগরিক করার প্রক্রিয়া চলতে থাকবে। এবং 14A বাধ্যতামূলক এনআরসি। আমাদের কোনোদিন নাগরিকত্বের আইনে এই বেআইনি অনুপ্রবেশ শব্দটাই ছিল না, এই এনআরসি শব্দটাও আমাদের আসাম ছাড়া কোনো জায়গার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। তাহলে নাগরিকত্বের কোয়েশ্চেনটা যদি ক্লিয়ার না হয়, যে নাগরিক নেই যদি কোয়েশ্চেন করে দেওয়া হয়, বেআইনি বলে দেওয়া হয়, জন্মসূত্রে নাগরিক হবে না যদি বলে দেওয়া হয়, তাহলে নাগরিক পঞ্জি তার ভিত্তিতে হতে পারে না, হওয়া সম্ভব না। নাগরিক পঞ্জি করতে গেলে মিনিমাম নাগরিকত্বটাকে নিশ্চিত করতে হবে, নাগরিকত্বকে জটিলতার মধ্যে ফেলে এটা করা যায় না। আমাদের আবেদন, এবং এটাতে শুধু মাইনরিটি মানুষ তারা বিপদে পড়ছেন, অথবা শুধুমাত্র মতুয়া সমাজের মানুষ বিপদে পড়ছেন, অথবা শুধুমাত্র উদ্বাস্তু মানুষ বিপদে পড়ছেন, এটা ছোট করে দেখা হচ্ছে, শুধু এইটুকুই না। যদি নথি হয় ভিত্তি আমার নাগরিকত্বের, তাহলে যে যত গরিব তার তত নথি কম। অথবা নথি থাকলেও ডায়মন্ড হারবার লোকটা ভাসতে ভাসতে বহরমপুরে চলে গেছেন, বহরমপুর থেকে ভাসতে ভাসতে মধ্যপ্রদেশ গেছেন, সেখান থেকে ভাসতে ভাসতে বর্ধমানে এসছেন, কতবার কত ঘুরতে ঘুরতে চালের পাতা নথি কার কাছে কি থাকবে? আর যে জমিহীন তার কাছে থাকবেই বা কেন? ফলে যত গরিব তার তত নথির যোগ কম, শক্তি কম, অতএব তার কাছে বিপদটা অনেক বেশি। এটা কখনো মেনে নেওয়া যায় না। আমাদের দাবি কি? আমাদের দাবি 2014 সাল 31শে ডিসেম্বর এটাকে ভিত্তিবর্ষ করতে হবে। 1948-এর 19শে জুলাই হতে পারে না। আসামের বিশেষ কারণে বলা হয়েছিল 1971 সাল। আসামের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে, পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জের কোনো প্রশ্ন নেই। 2014-র 31শে ডিসেম্বর এই তারিখটা কেন্দ্রীয় সরকারের একাধিক নথিতে লিপিবদ্ধ আছে, যদিও তারপরে আরো তারিখ আছে। ডেট অফ অ্যাক্সেশন অফ ছিটমহল 2015-র 31শে জুলাই। ফলে 2014-র 31শে ডিসেম্বর আর তারপরের যে কোনো তারিখ গ্রহণযোগ্য, তার আগে যাওয়া যাবে না। এটা ভিত্তিবর্ষ। যারা এ বাংলার মানুষ, এ বাংলায় বাস করেন, পশ্চিমবাংলায় থাকেন, স্থায়ীভাবে আছেন, তাদের নাগরিকত্ব নিঃশর্তভাবে দিতে হবে, নিঃশর্তভাবে নাগরিকত্ব দিতে হবে। তার বাইরে কোনো কথা হতে পারে না। তার বাইরে কোনো কথা বলা মানে মানুষকে বাড়তি বিপদের মধ্যে ফেলা। দেশভাগের দায় কেন সাধারণ মানুষ নেবেন? মামা বাড়ি ওখানে, পিসির বাড়ি এখানে, যাতায়াত তো ছিলই, তার দায় কেন একটা সাধারণ মানুষের ঘাড়ে পড়বে? এটা হতে পারে না, গরিব মানুষের উপরে এরকম ভাবে হতে পারে না। এটা একটা ভয়াবহ আক্রমণ। 2003-এর পর এই নাগরিকত্ব কোয়েশ্চেনটাতে মানুষ আন্দোলিত হলেন। কেন আন্দোলিত হলেন? উড়িষ্যায় কার্যত প্রায় ডিপোর্ট করা হলো, অনেক লড়াই হয়েছে তাই নিয়ে। এরকম সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনারা জানেন, মাঝে মধ্যেই বিশেষ করে বিজেপি সরকার যেখানে যেখানে আছে সেখানে বেশি বাংলা ভাষী মানে বাংলাদেশী, আরো বিশেষ করে বাংলা ভাষী মানুষের নাম যদি মুসলমান নাম হয়, তাহলে তার 7 পুরুষ ধরে এখানে বাস করেন, বহরমপুরে হোক আর যেখানেই হোক না কেন, নদিয়াতে হোক, কিন্তু তিনি কাজ করছেন নানান কারণে দিল্লিতে। যে আপনি বাংলা ভাষার কথা বলছেন, নাম কি? শামসুল হক বা কিছু একটা। বিশেষ করে যদি মুসলমান হয়, না হলে বাংলা ভাষী হলেও তাই, তাকে বাংলাদেশি চিহ্নিত করে, তাকে বিদেশি চিহ্নিত করে হ্যারাস করা হচ্ছে। এই স্কোপটা কোনো মতেই দেওয়া যাবে না। মানুষকে হ্যারাস করা আমরা মেনে নিতে পারি না, এটা কখনো চলতে পারে না। এই মানুষ পূর্ণ নাগরিক, সেই মর্যাদা আমাদের রাখতে হবে এবং দিতে হবে। ন্যাচারালি এই সমস্ত পরিপ্রেক্ষিতে 2003-এর পর যখন 2019-এর আইনটা হলো, একটা ভাব দেখানো হলো যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, বোগাস, ভুল। 2019-এর গন্ডগোলটা কি? 2019-এ বলা হলো 2003-এর আইন থেকে গেল ইল্লিগাল, অবৈধ অনুপ্রবেশকারী দরখাস্ত করতে পারবে না। 2019-এ একমাত্র যেটা বলা হলো মূল একটাই, যদি আপনি আফগানিস্তান কিংবা পাকিস্তান কিংবা বাংলাদেশের লোক হন, 2, যদি আপনি ধর্মীয় নিপীড়নের কারণে আসেন, 3, তাহলে অবৈধ শব্দটা আপনার ক্ষেত্রে তুলে নেওয়া হলো। আপনি অনুপ্রবেশকারী কিন্তু আপনি দরখাস্ত করতে পারবেন। তাহলে ইউ আর অ্যালাউড টু অ্যাপ্লাই করার মানে অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল 2003-এ, কেড়ে নেওয়া হলো 2003-এ, আগে ছিল। তাহলে তোমরা কেড়ে নিয়ে এবারে লিমিটেড অংশের জন্য বললে অ্যাপ্লাই করতে পারবে, এবং সেটাও এমন শর্ত দিলে, তাহলে যেই অ্যাপ্লাই করবে প্রথমত তাকে মানতে হবে সে অবৈধ অনুপ্রবেশকারী। সেই কারণেই 2019-এর আইন কার্যকরী হওয়ার আগে পর্যন্ত সে বৈধ নয়। আচ্ছা বেশ, আইন কার্যকরী হলো, তাহলে আপনি অবৈধ না,
যদি আপনি হিন্দু হন, কি আপনি যদি বৌদ্ধ হন, যদি আপনি খ্রিস্টান হন ইত্যাদি, যদি আপনি আফগানিস্তানের লোক হন, পাকিস্তানের লোক হন, বাংলাদেশের লোক হন, আপনি নেপালের লোক না নাকি বাংলাদেশের লোক, আপনাকে প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশের নাগরিক। তাহলে অন্য দেশের নাগরিকত্বের কাগজ আপনাকে থাকতে হবে, তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি নিপীড়নের কারণে এসেছেন, আপনাকে প্রমাণ করতে হবে। যখন নিপীড়িত হয়ে আপনি পালাচ্ছেন, তখন আপনি বলবেন দাঁড়া বাবা পালাস না, আগে একটা কাগজ লিখে দে যে আমি নিপীড়িত হচ্ছি। এসব বোগাস বস্তা পচা কথার ভিত্তিতে 2019 নাগরিকত্বের কোনো আইন নয়, অ্যাপ্লাই করার স্কোপ দেওয়া হয়েছে। ন্যাচারালি এটার মধ্য দিয়ে সমস্যাটা কোনো সমাধান হয় না, এবং এটা আরো স্পষ্ট এই জায়গা থেকে। এটা যারা সরকারি আছেন দিল্লি তারাও বোঝেন। 5 বছর হয়ে গেল, রুল ফ্রেম হয়নি কেন? করা যাচ্ছে না। 5 বছর হয়ে গেল, আসামে 19 লক্ষ বেনাগরিক, বিজেপি সরকার। আসামের সরকার এখনো বলছে ওটা কোর্টের বিচারাধীন, এখন এইভাবে করা যাবে না। বিজেপি আবার এখানে বলছে না আমরা এখনই করে দিচ্ছি। তৃণমূল বলছে না কিছু করার দরকার নেই, সব ঠিক আছে। এগুলো সব বোগাস কথা। কোনোভাবেই নাগরিকত্বের কোনো আইন 2019 নয়, যে কারণে আমরা 2019 তার যে সিএ যা ওরা করেছে আমরা বাতিল করার কথা বলেছি নির্দিষ্টভাবে। তার পরিপ্রেক্ষিতে এনআরসি আমরা বাতিল করার কথা বলেছি। নো সিএ, নো এনআরসি। জানেন সবাই এ নিয়ে তখন অনেক লড়াই হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। ওরাও বুঝে গেছে এটা আইনগতভাবে ঠিক দাঁড়াচ্ছে না। সেই কারণে আমাদের কাছে নির্দিষ্ট কথাটা হচ্ছে আমরা গোজা বিল দেবে, সামনে ভোট। এতদিন করলে লোকে বুঝে যেত যে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে না, অতএব লোকের কাছে ক্লিয়ার হয়ে যেত। সেই কারণে এতদিন করেনি। ভোটের মুখে একটা গোজা মিল দিয়ে কিছু একটা করে বলবে এই তো দিয়ে দিলাম, ভোট দাও, ভোট হয়ে গেল, এবার চলে যাও। এই অসভ্যতা, এই ঠকানো, এই জালিয়াতি, এই জিনিস আমরা মেনে নিতে পারি না। সেই কারণে আমাদের কাছে খুব নির্দিষ্টভাবে কথাটা হচ্ছে যে সমস্ত মানুষ যারা 2014 অথবা পরের কোনো একটা ডেট ভিত্তিবর্ষ আছেন তাদের নাগরিকত্বটাকে নিশ্চিত করতে হবে। কাগজটা কাছে দিলাম, নিশ্চিত করতে হবে, এবং সেটা নিঃশর্তভাবেই করতে হবে। আমরা দেখবেন নির্দিষ্টভাবে বলেছি বাংলার মানুষকে বেনাগরিক করার চক্রান্ত বন্ধ করতে হবে। নাগরিকত্বের জন্য দরখাস্ত এবং নথিপত্র দেখানোর নাম করে মানুষকে ঠকানো চলবে না। 1। 2, নাগরিকত্ব আইনের 2003 সংশোধনীর নির্দিষ্ট 3টি বিপজ্জনক ধারা, যেটা আমি আগে বললাম, বাতিল করতে হবে। 3, ধর্মীয় অত্যাচার এবং ধর্মীয় অত্যাচারের আশঙ্কা থেকে দেশান্তরে বাধ্য হওয়ার প্রমাণপত্র প্রদান করার আবশ্যকতা বিযুক্ত করতে হবে। 3টি দেশ এবং 6টি ধর্মের বিশেষ উল্লেখ বিযুক্ত করতে হবে। এটা চলে না, এটা ঠকানোর জন্য কারবার। 2014 31 ডিসেম্বর বা তার পরের কোনো তারিখকে ভিত্তিবর্ষ স্থির করে তার পূর্ব থেকে ভারতে স্থায়ীভাবে বসবাসকারী সবাইকে ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতকরণের কাজ সুনিশ্চিত করতে হবে। ভারতে বসবাসের প্রমাণপত্র হিসেবে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট, এটা সম্ভব, আমি ভারতে বাস করছি একমাত্র 3টের মধ্যে এই কাজটা দেখানো সম্ভব। সুপ্রিম কোর্ট দ্বারা নির্ধারিত 14টি দলিলের সঙ্গে আরো কিছু কাগজকে মান্যতা দেওয়া হোক, যাতে ভারতে বসবাসকারী হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ নির্বিশেষে তফসিলি, আদিবাসী, মতুয়া সহ উদ্বাস্তুদের সবার নাগরিকত্ব গরিব মানুষ তাদের প্রদান সহজ, সরল এবং স্বাভাবিক হতে পারে। আমাদের কথাটা হচ্ছে আজকে আমরা সবাই মিলে এখানে ডেকেছি এই কারণে। এইটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা সবাই যদি গ্রহণ করেন, এই মনোভাব নিয়ে যদি চলেন, তাহলে মানুষগুলোকে বাড়তি বিপদে ফেলার যে চক্রান্ত দিল্লিওয়ালারা করছে, বা রাজ্যের অপদার্থতা এক্ষেত্রে অনেক আছে, আমি তার মধ্যে আর বাড়তি এখন যাওয়ার দরকার নেই, সবাই বুঝতে পারছেন। এর থেকে মানুষকে মুক্তি দিতে হবে। নাগরিকত্ব চাই, নাগরিকত্ব চাই, নাগরিকত্ব চাই, ঠকানো কারবার চলবে না। এই হচ্ছে আমাদের আজকে মূলত।